স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে আলোচনা হয়েছে। একই সাথে ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার দেয়া নানা বক্তব্যের বিষয়ে ভারত সরকারকে অবহিত করেছে ঢাকা। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ব্যাংককে অনুষ্ঠিত বহুল আলোচিত এই বৈঠকে সীমান্ত হত্যা, তিস্তা চুক্তি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়েও আলোচনা হয়েছে। শুক্রবার বেলা 12টার দিকে ব্যাংককে বিমস্টেকের সাইডলাইনে অনুষ্ঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক। এই বৈঠক নিয়ে আগে থেকেই আলোচনা তুঙ্গে ছিল দুই দেশের মধ্যে। বৈঠকে ডক্টর ইউনুসকে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী। দুজনের মধ্যে হয় কুশল বিনিময়। পরে আলোচনায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয় দুই সরকার প্রধানের। আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। আলোচনায় আসে তিস্তা চুক্তি ও সীমান্তের হত্যাকাণ্ডের বিষয়টিও। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। ভারতে অবস্থান নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও আলোচনা হয় দুই সরকার প্রধানের মধ্যে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন, যা নিয়ে পরে আলোচনার ভিত্তিতে আগানো হবে বলে মত দেন নরেন্দ্র মোদী। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বৈঠকের বিষয়ে আরও জানবো। বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিশেষ প্রতিনিধি ইরশাদ জাহান উর্মি। উর্মি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি যদি একদম মোটা দাগে শুরুতে জানতে চাই যে বৈঠক কেমন হলো, পাশাপাশি এটিও জানতে চাইবো যে এই বৈঠকের প্রভাব সামনের দিনগুলোতে দু দেশের জন্য কি হতে যাচ্ছে, সেই ব্যাপারেও আপনার কাছে একটু শুনবো। রঞ্জন, আমি আসলে নিউজ রুমে বসে আপনাকে হয়তো এই বিষয়টি বলতে পারি। কারণ হচ্ছে যে প্রথমত আপনি জানাচ্ছিলেন আগের প্রতিবেদনে মনিরুল সোহাগ জানিয়েছেন যে আসলে এই বৈঠকটি কতখানি আসলে জল্পনা কল্পনা ছিল এবং আমরা যারা ফরেন অফিস কাভার করি তারা অনেকেই আসলে শেষ পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা ছিল। কারণ আমরা ইন্ডিয়ান সাইডেও যতবারই যোগাযোগ করা হয়েছে কেউ কিন্তু বলেননি যে বৈঠকটি হচ্ছেই, এরকম তথ্য কাল দুপুরের আগ পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি। শেষ পর্যন্ত বৈঠকটি হলো, যদিও মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া অর্থাৎ এমইএ কিন্তু এটাকে ঠিক মিটিং বলেনি কোথাও, আমি আমার চোখে পড়েনি, তারা গ্রিটিংস বলছে বিষয়টাকে। তো এবং তাদের এক্স থেকে তাদের রাষ্ট্রীয় চ্যানেল যেটি ডিডি এক্সে যেই পোস্টটি করেছে সেখানেও এভাবে করেই কিন্তু বিষয়টিকে উল্লেখ করা হয়েছে। আমাদের দিক থেকে বৈঠকটি আসলে খুবই জরুরি ছিল এবং এটা নিশ্চয়ই ইন্ডিয়ার দিক থেকেও জরুরি ছিল, কারণ দীর্ঘদিন ধরে সম্পর্কটা যে স্থবির হয়ে আছে সেই স্থবিরতা কাটানোর জন্য এটি কিন্তু বিমস্টেক সম্মেলনে যাবার আগে এবং চীনে যাবার আগে যে শেষ প্রেস ব্রিফিংটা পররাষ্ট্র সচিব করেছিলেন তিনি কিন্তু এই শব্দটিই বলেছিলেন যে আমাদের দুই দেশের মধ্যে যে সম্পর্কটা স্থবির হয়ে আছে এই স্থবিরতা কাটাতে এই বৈঠকের জন্য আমরা প্রস্তুত আছি এবং দিল্লির যেই ফিডব্যাক সাড়া প্রদান সেটার জন্য অপেক্ষা করছি। শেষ পর্যন্ত বৈঠকটি হলো এবং সেখানে প্রেস সচিব যা বলেছেন সেসব তো ইতিমধ্যেই মনিরুল সোহাগের প্রতিবেদনে আমরা দেখলাম এবং সেখানে তিনি বলছেন যে সবগুলি বিষয় নিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি তিনি উল্লেখ করেছেন। এটি একটু আমার মনে হয় যে সকলে যদি একটু নোটিশ করেন বা একটু লক্ষ্য করে শোনেন, এটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যর্পণ চুক্তি আমাদের রয়েছে ভারতের সাথে এবং এটি নিয়ে দীর্ঘদিন চিঠি চালাচালিও হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে এবং ইন্ডিয়ার পক্ষ থেকে প্রত্যর্পণ শব্দটি বলা হচ্ছে, অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারেই যা হওয়ার হবে সেটি বলছেন। সেই ক্ষেত্রে আসলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি এখনও ইন্ডিয়ার উপরেই নির্ভর করছে।
আমি ইন্ডিয়ান সাইডে কথা বলার চেষ্টা করেছি, ওখানকার আমাদের যেই সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো কিন্তু একই কথা বলছে যে আসলে আলোচনা হয়েছে এবং ইন্ডিয়ান সাইড থেকে আসলে সবগুলো আলোচনায় শোনা হয়েছে, কিন্তু ঠিক এই ধরনের খুব স্বল্প সময়ের বৈঠক, সেখানে আসলে ঠিক সব কিছুর ফলাফল তো আসলে আশা করা যায় না। আর একই সাথে আপনি দেখেন যে অন্যান্য যে অমীমাংসিত ইস্যু, বিশেষ করে গঙ্গা চুক্তির বিষয়টি, খুব শীঘ্রই গঙ্গা চুক্তি এক্সপায়ার করে যাচ্ছে, সেটি 26 সালের মধ্যে চুক্তিটি হবার কথা রয়েছে। যদিও পানি সম্পদ উপদেষ্টা এর আগে জানিয়েছিলেন যে তাদের আমলে, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের আমলে এটি হবার চান্স খুব কম, কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন। ফলে এটি নিয়ে আলোচনা হয়েছে, তিস্তা নিয়ে আলোচনা হয়েছে, সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হয়েছে। সব মিলিয়ে আসলে বহুল আকাঙ্ক্ষিত একটি বৈঠক ছিল এটি। দীর্ঘদিন আপনি জানেন যে ভিসা বন্ধ রয়েছে, এখানে ভিসা সেন্টারই ওপেন করছে না ইন্ডিয়া। সব মিলে এক ধরনের যে স্থবিরতা, সেটা হয়তোবা কিছুটা হলেও কাটবে এই বৈঠকের পর, সেই আশা করা হচ্ছে। আপনি বলছিলেন যে প্রভাব কি হবে, আমি আসলে ডিপ্লোম্যাটদের সাথে কথা বলার চেষ্টা করছি, সাবেক যে ডিপ্লোম্যাটরা আছেন তারা হয়তো এই উত্তরটি ভালো দিতে পারবেন। মাত্রই বৈঠকটি শেষ হলো এবং বৈঠকে কি কি আলোচনা হয়েছে সেটি আমরা জানলাম। আমরা খুব শীঘ্রই আসলে প্রভাব কি হতে পারে সেটি আরো বিস্তারিত জানবো। একটু দিন গেলেই সেটি আসলে বোঝা যাবে। উর্মি, আপনাকে যদি একদম সংক্ষেপে একটু জানতে চাই যে এইটি আসলে মানে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমরা দেখেছি যে নানা ইস্যুতেই দুই দেশের সম্পর্কে এক ধরনের বরফ দেখা গেছে। সম্পর্কের বরফ গলার ইঙ্গিত কিনা এই বৈঠক? হ্যাঁ, সেটা তো আসলে আমি রঞ্জন আগেই বললাম যে এটা একদম শুরু থেকে, এই বৈঠক যখন থেকে হবে সেই জল্পনা কল্পনা যখন থেকে শুরু হয়েছে এবং অনিশ্চয়তার কথা আমরা বারবার বলেছি, কিন্তু একই সাথে আমাদের বলার দরকার নেই, আসলে অফিসিয়াল জায়গা থেকেই কিন্তু একেবারে পররাষ্ট্র সচিব এই কথা বলেছেন যে আমাদের মধ্যে যে সম্পর্কের যে স্থবিরতা সেটি কাটাতে এই বৈঠকটি আসলে খুবই, সেটা যত স্বল্প সময়েরই হোক না কেন, খুবই জরুরি ছিল, খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সেই গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছে। এখন আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কতদিনে আসলে এই সত্যিকারের বরফ আসলে কতদিনে গলে। আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি বা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এমইএ আসলে কিভাবে জিনিসটাকে ব্যাখ্যা করছে, কিভাবে তারা দিচ্ছেন বিষয়টিকে, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে এবং সেই সাথে আসলে লক্ষ্য রাখতে হবে। আপনি জানেন যে নরেন্দ্র মোদী এক্সে খুবই তিনি সক্রিয়, সেখানে তিনি আসলে ঠিক কোন ল্যাঙ্গুয়েজে তার বক্তব্যগুলো আসে সেগুলো আসলে একটু লক্ষ্য করা জরুরি, কারণ সেগুলো দেখার বিষয়। উর্মি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। এদিকে ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক ঘিরে নিবিড় নজর রাখছে নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিও এই তথ্য জানায়। এদিকে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার মধ্যেই ভারতের কৌশলগত শিলিগুড়ি অঞ্চলের চিকেন স্নেক অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে মোদী প্রশাসন। ডক্টর ইউনূস চিকেন স্নেক অঞ্চলে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশকে একমাত্র অভিভাবক বলে মন্তব্যের পরই এই সিদ্ধান্ত নিল দিল্লি। ভারতীয় সশস্ত্র বাহিনী এই অঞ্চলে নিরাপত্তা বাড়ানোর জন্য বিস্তৃত পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে বিমান বাহিনী হাসিমারা বিমান ঘাঁটিতে মিগ বিমানের পাশাপাশি রাফাল যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রনও মোতায়েন করেছে। এছাড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়। আকাশপথে যে কোনো ধরনের অনুপ্রবেশ রুখতে ভারত এই অঞ্চলে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন করেছে। ভারতীয় ভিসা বন্ধ থাকায়, যেটি আমাদের বিশেষ প্রতিনিধি একটু আগেও বললেন, যে দেশটির বিভিন্ন স্থানে পর্যটন ও চিকিৎসা ব্যবসায় মূলত আসলে ধস নেমেছে। ব্যাংককে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটা সংশ্লিষ্টরা আশা করছেন। আর এই বিষয়ে আরও জানতে আমরা কলকাতা থেকে আমাদের সহকর্মী বিশ্বনাথ দাস যিনি রয়েছেন তার সাথে একটু যুক্ত হচ্ছি। বিশ্বনাথ, শুনতে পাচ্ছেন দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে, দুই নেতার মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বহুল আলোচিত বৈঠক হলো। এই বৈঠকের পর বা এই বৈঠকের আগ পর্যন্ত কি ধরনের পরিস্থিতি দেখেছেন? বরফ গলার কোনো চিহ্ন দেখতে পাচ্ছেন কিনা, কোনো প্রভাব পড়ছে কিনা, সব মিলিয়েই জানান। রঞ্জন, দেখুন, এই যে মিটিং তা কিন্তু দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে হয়েছে। অনেকেই বলছিলেন যে প্রথমে এই যে আদৌ এই মিটিং হবে কিনা, তবে এই মিটিং এর দিক দিয়ে কিন্তু ভারতের মূলত কলকাতার যে সমস্ত ব্যবসায়ীরা যারা মূলত বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে একটা ব্যবসা করে আসছেন,
সেটা সীমান্তবর্তী হোক বা কলকাতা শহরের মধ্যে নিউ মার্কেট অঞ্চলই হোক, তারা সকলেই কিন্তু তাকিয়েছিলেন এবং তারা যেটা আশা করেন বা এই বৈঠক থেকে এখনো পর্যন্ত তারা আগেও জানিয়েছেন যে দু দেশের মধ্যে অতীতে যে সম্পর্ক ছিল তা যেন আবারও পুনরায় ফিরে আসে। আমরা পেট্রাপোল সীমান্তে গিয়েছিলাম এবং সেখানে যে সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি, তারা জানিয়েছেন যে করোনা কালেও তাদের এমন চরম অবস্থা কিন্তু হয়নি। করোনা কালে সেখানে কিন্তু কিছু মানুষ আসলেও এই মুহূর্তে কিন্তু হাতে গোনা পর্যটক বাংলাদেশ থেকে ভারতে আসছেন এবং যারা আসছেন তারা কিন্তু শুধুমাত্র চিকিৎসার জন্য। আমরা সকলেই জানি যে এই যে মরশুম চলে গেল অর্থাৎ ঈদের ছুটি, এই সময় কিন্তু বাংলাদেশ থেকে একটা বিশাল সংখ্যক পর্যটন কিন্তু ভারতে আসেন মূলত ঘোরার উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থানে। কিন্তু পেট্রাপোল সীমান্তে যে ছবিটা ধরা পড়লো তা কিন্তু একেবারে আজকে ওঠার মতন। যে সমস্ত মানুষ আসছেন, আমরা গতকাল প্রায় সকালে 6টা থেকে বেলা 12টা পর্যন্ত ছিল, আমরা দেখেছি সেখানে কিন্তু 10 থেকে 12 জন মানুষ কিন্তু বাংলাদেশ থেকে এদেশে এসছেন বা এদেশ থেকে বাংলাদেশে গেছেন। তার মানে স্বাভাবিকভাবেই আপনি বুঝতেই পারছেন যে সংখ্যাটা কতটা কম, যেখানে প্রতি ঘন্টায় হাজার হাজার মানুষ এই সীমান্ত দিয়ে ভারতে আসছেন, সেই জায়গায় এই ছবি কিন্তু ধরা পড়ছে এবং ব্যবসায়ীরা জানাচ্ছেন যে তারা কিন্তু আজকের এই মিটিং এ বা বৈঠকের দিকে কিন্তু সকলেই তাকিয়েছিলেন। বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে এবং তারা আশা করছেন যাতে এর ফল অনেকটাই ভালো দিকে হয়। কেন বরফ যদি গলে তাহলে হয়তো দুদেশের মানুষ সামনের দিনে সেটি বোঝা যাবে। বিশ্বনাথ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জাতীয় নির্বাচনই সরকারের কাছে অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। বিমস্টেক সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সমাধান এবং মিয়ানমারে শান্তির প্রতিষ্ঠায় বিমস্টেকভুক্ত দেশগুলোকে ভূমিকা রাখারও আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। শুক্রবার সকালে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের পক্ষ থেকে বিমস্টেকভুক্ত দেশগুলোর প্রতি বিভিন্ন বিষয় তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর ইউনূস। আহ্বান জানান বিমস্টেকভুক্ত দেশগুলোকে আঞ্চলিক উন্নয়নে একসাথে কাজ করার। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে পুরো অঞ্চলের অস্থিতিশীলতা বাড়বে। মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠারও আহ্বান জানান তিনি। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে তরুণদের ভূমিকা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারে রয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন। আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতি বাংলাদেশ। সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব গ্রহণ করেন। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ফিরতি যাত্রায়ও ট্রেন, বাস ও লঞ্চ সব মাধ্যমে তুলনামূলক স্বস্তিতে ফিরছে যাত্রীরা। তবে সার্ভার জটিলতা ও বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। ঈদ ছুটি শেষে রবিবার প্রথম কার্যদিবস, সেই হিসেবে শনিবার সড়ক ও রেলপথে সর্বোচ্চ চাপ হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। ঈদের প্রিয়জনের সান্নিধ্য শেষে এবার কর্মস্থল ঢাকায় ফেরার পালা। কর্মব্যস্ত রাজধানীতে জীবনের তাগিদে সকাল থেকেই ফিরছে মানুষ। কমলপাড়া রেল স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ শেষে স্বস্তিতে সময় মতো ঢাকায় ফিরতে পেরে খুশি তারা। এখন তো ভালো, আগের তুলনায় তো অনেক ভালো পরিবেশ, মনে হচ্ছে যে ভালোভাবেই যেতে পারবে। জার্নিটা তো খুবই স্মুথলি এসেছি, মানে ভালো লেগেছে। ট্রেন জার্নি না, কোনো রকম হ্যাসেল হয়নি আমাদের। আর একদিন পর আসলে তো আরো জাম পড়বে, এই জন্য টিকিট তো পাওয়া যাচ্ছে না। শুক্রবার যারা ঢাকা ছাড়ছেন তাদের যাওয়ার বাদ সাথে অনলাইন টিকিট। বৃহস্পতিবার রাত 8টা থেকে 15 ঘন্টা সার্ভার বন্ধ থাকায় অনেক ভোগান্তিতে পড়েন, যে কারণে কমলাপুর স্টেশন থেকে ভুড়িমারি, রংপুর, দেওয়ানগঞ্জ, ঈদ স্পেশাল সহ বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে পড়ে দুর্ভোগে পড়েন ঘরমুখী যাত্রীরা। একটু হয়রানি হচ্ছে, তার কারণ আমরা চলে আসলাম, আসে সঙ্গে সঙ্গে ট্রেন পেলে চলে গেলে একটু স্বস্তিদায়ক হতো। আসলে আমাদের জন্য, আমি তো এখানে প্রায় 1 ঘন্টার হয়ে দাঁড়িয়ে আছি, তো আমাদের জন্য একটু মানে একটা কষ্টদায়ক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। গরমের মধ্যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এবং আমরা এখনো শিওর না
যে ট্রেন কটার সময় ছাড়বে। সার্ভারটা সিস্টেম আপগ্রেডেশন করার কাজ করতেছিলেন। এটা আসলে কারিগরি বিষয়, তো যার জন্য এটা অল্প সময় ঠিক হয় নাই, এটা ঠিক হতে সময় বেশি নিয়েছে। এর জন্য আমাদের একটা প্রস্তুতি ছিল, আমরা বিপিটি আমার পেপার টিকিট এর ব্যবস্থা রাখছি স্টেশনে। সড়ক পথের যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে ফিরতে পেরেছেন নগরীতে। চাপ বেশি না থাকায় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পেরে সন্তুষ্ট তারা। আগামী রবিবার তো অফিস কাজে খোলা, যতটুকু সম্ভব শনিবার থেকে যাত্রী চাপ বাড়তে পারে। জন আর জানের ঢাকায় তার পুরনো চেহারায় ফিরতে আরও কিছুদিন সময় নেবে বলে বলছেন সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের পর সাপ্তাহিক ছুটির দিনে বাজারে নেই চিরচেনা ব্যস্ততা। তবে ঈদের পর স্থিতিশীল রয়েছে নিত্যপণ্যের বাজার। কিছু সবজির দাম বাড়লেও চাহিদা কম থাকায় কমেছে মুরগি, গরুর মাংসের দাম। ঈদের পর রাজধানীর কাঁচা বাজারগুলো অনেকটাই ফাঁকা, নেই হাঁকডাক, দর কষাকষি। ঠেলেঠালা বাজারে পণ্যের দামেও স্বস্তি। রোজার শুরুতে লেবু চোখ রাঙালেও এখন প্রতি হালি বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকায়। এদিকে ঈদের শসা বাড়তি দামে বিক্রি হলেও এখন দাম পাইকারিতে 40 আর খুচরায় 50 টাকা। সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে 30 টাকায়। বেড়েছে গাজরের দামও। গত রোজায় কাঁচামরিচের দাম অস্বাভাবিক থাকলেও এবারে মাত্র 40 টাকা। কাঁচামরিচ ছিল 35 টাকা 40 টাকা কেজি, গত বছর ছিল 400 টাকা কেজি। লেবু ঈদের আগে ছিল 15 টাকা 16 টাকা, এখন বর্তমান ভালোটা বিক্রি হচ্ছে আপনার 8 টাকা 10 টাকা, আর নর্মাল বেচে 2 টাকা। ঈদের আগে যে রকম বাজার ছিল এখনো ওই রকমই আছে, কোনো পরিবর্তন দেখছি না। মানুষ নাই, মানুষ আইলে আবার তো দাম বাড়তে পারে। তবে চাহিদা কম থাকায় কমেছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। দাম স্থিতিশীল থাকলেও গ্রোসারি পণ্যের বাজার ক্রেতা শূন্য। ঈদের আগে হাঁসের ডিম 210-200 টাকা ছিল, আর এখন 180 টাকা। রমজানে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ছিল খুব স্বস্তিতে ছিল। কেনাকাটা ঈদের আগে করছে, এখন বাজারে আসে টুকটাক দিয়ে একজন, আমরা খুলে বসে রয়েছি, ওরকম কোনো ক্রেতা নাই বাজারে। ঈদে গরুর মাংসের দাম কেজিতে 50 থেকে 100 টাকা বেড়েছিল। তবে এখন বাজার ভেদে দাম কমে বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকায়। রিফাত তাসনৌফা, ডিবিসি নিউজ, ঢাকা। বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশের মেধাবী ও প্রতিভাবান শিল্পীদের দিয়েই স্বাধীনতা কনসার্ট করা হবে, যেখানে প্রবীণ ও নবীনের সমন্বয়ে জনপ্রিয় ব্যান্ড শিল্পীদের গানে উঠে আসবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য। আয়োজনকে ঘিরে এমন প্রত্যাশার কথাই জানালেন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও প্রধান সমন্বয়ক সুলতান সালাউদ্দিন টুকু। 11 এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একযোগে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা কনসার্ট উপলক্ষে রাজধানী মানিক মিয়া এভিনিউয়ে নির্ধারিত ভেন্যু পরিদর্শন করে একথা জানান টুকু। অভিযোগের আক্ষেপ নিয়ে বলেন, অতীতে ভারত থেকে শিল্পী এনে পারফরমেন্স করানো হতো। অন্তর্বর্তী সরকারও পাকিস্তান থেকে শিল্পী এনে অনুষ্ঠান করেছে, কিন্তু বিএনপি সে পথে হাঁটবে না জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিভাবান শিল্পীদের নিয়েই সাজানো হয়েছে এই কনসার্ট। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় হিন্দি শিল্পীদেরকে এনে বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠান করানো হতো। জাতীয় দিবসগুলিতে বাংলাদেশের অসংখ্য মেধাবী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছে, যাদের পারফরমেন্স বিশ্বের বুকে তাদের অবস্থান তুলে ধরতে কিন্তু ইতিমধ্যেই সক্ষম হয়েছে। বাংলাদেশের যে শিল্পীবৃন্দ আছে তাদেরকে ব্যান্ডিং করার জন্যই মূলত জাতীয় দিবস উপলক্ষে এই প্রতিভাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই। যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক বাংলাদেশ ও শ্রীলঙ্কায় তৈরি পোশাক শিল্পের জন্য বড় ধাক্কা। মার্কিন শুল্কের জেরে দেশ দুটির ব্যবসায়ী নেতাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। কম শুল্ক শক্তিশালী শিল্প খাতের দেশগুলোর কাছে ক্রয়াদেশ হাতছাড়া হওয়ার আশঙ্কা তাদের। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যবসায়ী নেতাদের বরাতে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনটাই। বাংলাদেশ সহ প্রায় 60টি দেশের ওপর স্থানীয় সময় বুধবার শুল্ক আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে তৈরি পোশাক রপ্তানি করা অন্যতম প্রধান দুই দেশ বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের প্রভাব নিয়ে শুক্রবার এক প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, করোনা, রাজনৈতিক বিশৃঙ্খলা ও অর্থনৈতিক সংকটের মধ্যেও তৈরি পোশাক শিল্পকে কেন্দ্র করে সমৃদ্ধির প্রত্যাশা জিইয়ে রেখেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যেই এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কের ঘোষণা।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কার তৈরি পোশাক শিল্পের জন্য বড় ধাক্কা বলে মনে করছে দ্য নিউ ইয়র্ক টাইমস। বড় উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে অসম প্রতিযোগিতার আশঙ্কা করছেন এ খাতের ব্যবসায়ীরা। এতে ক্রয়াদেশ হাতছাড়া হয়ে কম শুল্ক ও বড় শিল্পশক্তির দেশগুলোতে স্থানান্তরিত হয়ে যাবে বলেও শঙ্কা তাদের। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে $700 কোটি বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে। এই খাতে কাজ করেন 40 লাখের বেশি মানুষ, যাদের অধিকাংশই নারী। বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণ দেশটির জনসংখ্যার একটি বড় অংশকে দারিদ্র্য থেকে বের হতে সহায়তা করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে তৈরি পোশাক শিল্প খাত খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে গণমাধ্যমটি। বাংলাদেশের এক ব্যবসায়ী নেতার বরাতে প্রতিবেদনে বলা হয়, এমন অনেক কারখানা বাংলাদেশে রয়েছে যারা শুধু যুক্তরাষ্ট্রের বাজারেই পণ্য সরবরাহ করে থাকে। শুল্ক আরোপের সিদ্ধান্ত এসব ব্যবসাকে বিপদে ফেলবে বলে মনে করা হচ্ছে। বিশ্ব অর্থনীতি যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তখন এই বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধ নতুন করে চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা তৈরি করেছে বলেও উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের পোশাক খাতের ব্যবসায়ী নেতারা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। অবশেষে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে অপসারণ করল দেশটির সাংবিধানিক আদালত। তাকে অভিশংসনে বহাল রাখার পক্ষে ভোট দিয়েছেন অধিকাংশ বিচারক। এদিকে এ রায়ের পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে ইয়ন সমর্থক ও স্থানীয় পুলিশের মধ্যে। 4 মাসের ব্যবধানে রাজনৈতিক অঙ্গনে নাটকীয় পরিবর্তন দেখল দক্ষিণ কোরিয়া। গত 3রা ডিসেম্বর দেশটিতে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করে নিলেও দুর্ভাগ্যের টানে 11 দিনের মধ্যে অভিশংসিত হন তিনি। রাষ্ট্রদ্রোহের অভিযোগে যেতে হয় কারাগারে। এবার সাংবিধানিক আদালতের রায়ে হলেন অপসারিত। স্থানীয় সময় শুক্রবার ইয়োলকে অভিশংসনে বহাল রাখার পক্ষে ভোট দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালতের অধিকাংশ বিচারক। ফলে আদালতের রায়ের ভিত্তিতে ক্ষমতাচ্যুত হলেন 64 বছর বয়সী ইয়ন সুক ইয়োল। প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল নিজ দেশের মানুষের মৌলিক রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করেছেন বলে জানান এই বিচারক। সামরিক আইন জারির মাধ্যমে জনগণের আস্থার সাথে চরমভাবে বিশ্বাসঘাতকতা করেছে ইয়ন। এতে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সকল ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, যা আইনের শাসন ও গণতন্ত্রের নীতি লঙ্ঘনের শামিল। দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আইন অনুযায়ী ইয়ন সুক ইয়োল ক্ষমতাচ্যুত হওয়ায় 60 দিনের মধ্যে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করা না পর্যন্ত বহাল থাকবেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। এরই মধ্যে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন তিনি। এদিকে এই রায় ঘোষণার পর রাজধানী জুড়ে উল্লাস ছড়িয়ে পড়ে ইয়ন বিরোধীদের মধ্যে। বিক্ষোভ করতে দেখা যায় ইয়নপন্থীদেরও। সেখান থেকে গ্রেপ্তার করা হয় অনেককে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।